আশ্বিন মাস, যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে থাকাটাই দায় হয়ে পড়েছে। তারপরে আবার নদীর মাঝে কাজ করলে আর রক্ষে থাকবে না। কই গো আজিত, তাড়াতাড়ি চালাও। ওরে বাপু, আমি নৌকা চালাচ্ছি, কোনো মেশিন গাড়ি না। শালা বুড়ো, বলি মরলে তো আমিও মরবো নাকি? আমি তো আর এই নৌকার বাইরে নেই। শহর থেকে আবারও একটি চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছি। জানি না এভাবে যে আরও কতদিন ঘোরা লাগবে। নৌকা থেকে নেমে আমি ঘাটের পাশ দিয়ে এগোতে লাগলাম। আকাশে যে মেঘ করেছে, তাতে এই অসময়ে আর খুব একটা বাইরে থাকা ঠিক হবে না। অবশ্য বাড়ি যেতে খুব বেশি সময়ও লাগবে না, পায়ে হেঁটে বড়জোর 20 মিনিট সময় লাগবে। নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম জগার চায়ের দোকানটা তখনও খোলা। জগা এত দেরি পর্যন্ত চায়ের দোকান খোলা রাখলো কেন? যাওয়ার আগে বরং এক কাপ চা খেয়ে যাই। ঘূর্ণিঝড় দানা উপকূলের দিকে ধেয়ে আসছে। আজ রাত থেকেই দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উপকূলীয় অঞ্চলগুলোতে 3 নম্বর সতর্কতার সংকেত দেখানো হয়েছে। আমার এক কাপ চা দাও তো। এই শহর থেকে ফিরলে বুঝি? হ্যাঁ, একটা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। তা এবার কোনো ভালো খবর হবে তো নাকি? মনে হয় না এবারও কপালে কোনো চাকরি আছে। এতদূর পড়াশোনা করে যেভাবে বেকারের মতো ঘুরে বেড়াচ্ছি, ভাবতেই লজ্জা লাগছে। এত তাড়াতাড়ি হাল ছাড়লে চলবে? হ্যাঁ, তা যে এত রাত পর্যন্ত দোকান খোলা রাখলে যে? পানি গরম ছিল, ভাবলাম শেষ ধোয়ায় যদি আর দুটা খদ্দের পাই। ও আচ্ছা, আর বেশিক্ষণ থেকো না নদীর পারে, জানোই তো ঘূর্ণিঝড় দানা আসছে। বাহ, রেডিওতে তো সেই খবরটাই শুনলাম। জগের সাথে কথা বলছিলাম, এমন সময় একটি অটো চায়ের দোকানের সামনে এসে থামল। অটো থেকে একটা মেয়ে খুবই ব্যস্ত হয়ে বের হলো। মেয়েটির চোখে মুখে দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ, যেন মনে হচ্ছে কেউ তাড়া করেছে। তবে মেয়েটাকে কেমন যেন খুব চেনা চেনা লাগছে। এই যে ম্যাডাম, আমার ভাড়াটা না দিয়ে কই চলে যাইতেছেন? তো দেখুন ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই। আমি আপনাকে কিভাবে টাকা দেব বলুন? আমি বড্ড বিপদে পড়েছি। আরে এ তো লাবণী, স্কুলে আমরা একসাথে পড়তাম। এত কিছু তো জানি না, ভাড়া কিভাবে দিবেন সে কথা অর্ডার তো ওইটার আগে মনে ছিল না। এখন ভাড়া না দিলে আপনারা যাইতে দিব না। এখান থেকে না গেলে আমি বড় বিপদে পড়ে যাব। আমাকে যেতে দিন। অবস্থা গোলমেলে বুঝতে পেরে আমি এগিয়ে গেলাম। কি হয়েছে এখানে একটু বলবেন? আরে দেখেন না, এতটা পথ আইসে আমার ভাড়াটা দিচ্ছে না। এখন কিনা বলতেছে তার কাছে টাকা নাই। একা একটা মেয়ের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না। তাহলে ভাড়াটা আপনি দিয়ে দেন না মশাই, তাইলেই তো আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, কত হয়েছে বলুন। 50 টাকা আজকের মতো ছাইড়া দিলাম, নইলে যেন দিকে নিয়ে আইসি সেখানে রেখে আসতাম। যত সব। টাকা পাওয়ার পর অটোওয়ালা লোকটি গজগজিয়ে কথা বলতে বলতে চলে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো? মানে কোনো সমস্যা বা বিপদে পড়েছেন, বলা যায় আমাকে? আসলে কিভাবে বলবো, আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। যেভাবেই হোক নদী পার হয়ে আমাকে শহরে যেতে হবে, না হলে ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। সেজন্যই নদীর ঘাটে এসেছি। বুঝলাম, কিন্তু এমনিতেই আবহাওয়া তো খারাপ, আর এখন তো ঘাটও বন্ধ। মনে হয় না আপনি এখন পার হতে পারবেন। ওরা যে কোনো সময় খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। আমাকে যেভাবে হোক আপনি বাঁচান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চলুন আমার সাথে। আজকের রাতটা যে করে হোক আত্মগোপন করে কাটাতে হবে। কাল খুব ভোরে নদী পার হয়ে ট্রেন ধরতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমার জন্য এত কিছু করছেন। আচ্ছা, আপনি আমাকে চিনতে পেরেছেন? মানে ঠিক চেনারও কথা নয়। আমরা একসাথে স্কুলে পড়তাম। যাক,
তাহলে চিনতে পেরেছেন আপনি আমাকে? প্রত্যেক ক্লাসের ফার্স্ট বয়কে মনে রাখাটাই স্বাভাবিক। অবশ্য না চিনলে খুব একটা অবাকও হতাম না, কারণ আমাদের কোনোদিন কথাও হয়নি, শুধুমাত্র সহপাঠী ছিলাম, এতটুকুই পরিচয়। লাবণী বরাবরই খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। স্কুলে কখনো কোনো ছেলের সাথেও ওভাবে কথা বলতে দেখিনি, এমনকি এতগুলো বছর একসাথে পড়ার পর এই প্রথম ওর সাথে আমি কথা বললাম। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। এভাবে পালিয়ে যাওয়ার কারণটা? জানি আপনিও এই কথা বলবেন, হয়তো সবাই মনে করছে আমি কোনো ছেলের সাথে পালিয়েছি, কিন্তু আসলে তা নয়। তাহলে এমনটা কেন করলেন? ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি, তারপর মামা মামির কাছেই বড় হই। বাবা রেখে যাওয়া সব সম্পত্তি আমার নামেই হয়ে যায়, আর সেগুলোর উপর বরাবরই মামার লোভ ছিল। এখন আমাকে জোর করে তার নেশাখোর ছেলের সাথে বিয়ে দিতে চাইছে, যাতে বিয়ের পর সব কিছু হাতিয়ে নিতে পারে। তাই আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। সত্যি কি ভয়ানক ষড়যন্ত্র! তবে আপনি চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনাকে সাহায্য করব। কাছেই আমার বন্ধুর বাড়ি, ওর কাছেই আমি যাচ্ছিলাম। ও কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবে। আজ রাতটা যেভাবে হোক পার করলে কাল সকালেই আপনাকে ট্রেনে উঠিয়ে দেব। এভাবে হুট করে একটি মেয়েকে আমার বাড়িতে নিয়ে গেলে সবাই মনে করবে হয়তো আমি আপনাকে নিয়ে পালিয়ে এসেছি, তাই আর কি। বুঝতে পেরেছি, এজন্যই আপনি অপরিচিত জায়গায় নিয়ে যাচ্ছেন। শোভন, এই শোভন, কিরে বাড়ি আছিস শোভন? কে রে এত রাতে, কি চাই? বলছি কাকু, শোভন আছে বাড়িতে? না, ও বাড়িতে নেই, একটা জরুরি কাজে শহরে গেছে, এক সপ্তাহ পর ফিরবে। কি বলছেন, কখন গেল আর কখনই বা ফিরবে? আর কিছু বলবে? আচ্ছা, দুঃখিত এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। কোনো ব্যবস্থা কি করতে পারলেন? না মানে, শোভন মনে হয় বাড়িতে নেই, কিছু করি এখন। আপনি শুধু শুধু আর দুশ্চিন্তা না করে বাড়ি ফিরে যান। আজকে রাতটা আমি কোনোভাবে কাটিয়ে দিয়ে যে কোনো একটা ব্যবস্থা করে নেব। আপনি এভাবে আমার জন্য আর কষ্ট করবেন না প্লিজ। কি বলছেন, এভাবে এত রাতে আপনাকে একা ফেলে রেখে আমি যেতে পারবো না। সামনেই তো স্কুল, ওখানে বসার একটা জায়গা আছে, চলুন ওদিকেই যাই। আচ্ছা বেশ, চলুন তাহলে। কিছুটা পথ সামনে যাওয়ার পর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। স্কুলের পাশে একটা ছাউনির নিচে গিয়ে বসলাম। যাক, অন্তত মাথা গোজার মতো একটা আশ্রয় তো পেয়েছি। আজকে সারাদিন কোনো বিশ্রামের সুযোগ পাইনি, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আপনার হয়তো অনেক ধকল গেছে আজকে, এখানে বসে একটু ঘুমিয়ে নিতে পারেন আপনি। আমার মনের যা অবস্থা, তাতে চাইলেও ঘুমাতে পারবো না। আচ্ছা, এটা একটু রাখুন তো আপনার কাছে। এটা তো আংটি। হ্যাঁ, এটা আপনি রাখুন। আপনার উপকারের প্রতিদান দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। আরে না না, কি বলছেন আপনি এসব? আমি কি এমন করলাম? এর জন্য এসবের কোনো দরকার নেই, প্লিজ এটা আপনি নিজের কাছে রাখুন। আমি আর এই সোনা গহনা দিয়ে কি করবো বলুন? না হয় স্মৃতি হিসেবে রেখে দিন। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি বরং একটু ঘুমিয়ে নিন, আমি জেগে আছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও বেঞ্চে হেলান দিয়ে দু চোখের পাতা এক করতেই নিমিষে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল অদ্ভুত চেঁচামেচিতে। চোখ মেলে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। আমি 5 নম্বর ঘাটে জগার চায়ের দোকানের পাশে পড়ে আছি, কিন্তু আমি তো এখানে ছিলাম না। সামনে দেখলাম লাবণীকে দুটো লোক টানাটানি করছে। তুই আমার মুখে মুখে কথা বলছিস? এ বিয়ে আমি কিছুতেই করবো না, হে বিয়ে আমি কিছুতেই করবো না। বিয়ে আমাকেই করতে হবে, না হলে আমি ছাড়বো না। তোর মতো মাতালকে বিয়ে করে তিলে তিলে মরার থেকে একেবারেই মরে যাওয়া ভালো। মেরে ফেল আমায়। কি হচ্ছে এখানে? আপনারা এইভাবে ওর সাথে জোরাজুরি করছেন কেন? ভালো হবে না বলে দিচ্ছি, ছেড়ে দিন ওকে। তবে রে, তাহলে তোর সাথেই লাবণী পালিয়েছে? তুই তাহলে সব নষ্টের মূল। আপনারা ভুল ভাবছেন, আমি এমন কিছু করিনি।
বাবা তুমি ওকে নিয়ে যাও, এই ছোকরার ব্যবস্থা আমি করছি। ওই নেশাকর ধরনের লোকটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, সেই সাথে তার শরীরের অবয়বটাও পাল্টে যেতে লাগলো। কি দেখছি আমি? ও আমার গলা টিপে ধরলো। তুই আমার লাবণীকে নিতে এসেছিস, তোকে আমি শেষ করে ফেলবো, ছাড়বো না তোকে। তুমি আমার সাথে চালাকি দেখলি তো কি অবস্থা করতে পারি আমি। ওকে ছেড়ে দিতে বলো মামা, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিতে বলো। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ওর দানবীয় শক্তির কাছে আমি অতি নগণ্য বস্তুতে পরিণত হলাম। দূরে দেখতে পেলাম জগা দাঁড়িয়ে আছে, সেই সাথে তার পাশে সেই অটোওয়ালা। কিন্তু ওরা কেউ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো না। কি হচ্ছে এসব? আমি আর পারলাম না, ধীরে ধীরে নিজের জ্ঞান শক্তি হারিয়ে ফেললাম। জ্ঞান যখন ফিরল তখন আমি নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেলাম। আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। এখন কেমন লাগছে রে তোর? কি হয়েছিল আমার? গতকাল রাতে নদীর ঘাটে জগার দোকানটা যেখানে ছিল ওখানে অজ্ঞান অবস্থায় তোকে পাওয়া যায়। মানে জগার দোকান ছিল বলতে এখন নেই? শোন বাবা, তুই যেদিন শহরে গেলি তার পরদিন দোকানের ওখানে বজ্রপাত হয়ে একই জায়গায় 5 জন মারা যায়। কি বলছো কি বাবা? হ্যাঁ রে বাবা, আশ্বিনের বজ্রপাত খুবই খারাপ। এই গ্রামের একটি মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যাচ্ছিল, তাকে খোঁজার জন্যই ওখানে 2 জন গিয়েছিল। সেখানে এক অটোওয়ালাও ছিল। সবাই হয়তো জগার দোকানের সামনেই কথা কাটাকাটি করছিল। ঠিক তখনই আচমকা বাজ পড়ে, সবাই একসাথে মারা যায়। তার মানে লাবণী? পকেটে হাত দিতে আমি চমকে উঠলাম, দেখলাম গতকালকে সেই আংটিটা। তাহলে কি আমি যা দেখেছিলাম তা ভৌতিক হলেও সত্য ছিল? এই সেই 5 নম্বর ঘাট। কিছুদিন আগেও হয়তো এখানে জগার দোকানে গল্পগুজব, চায়ের আড্ডায় মানুষ সময় পার করত, কিন্তু এখন সবই স্মৃতি। বুঝে ওঠার আগে এই মুহূর্তের মধ্যেই যে জীবনে কত কিছু পাল্টে যেতে পারে তা বিশ্বাস করাও কঠিন। এবারে চাকরিটা আমার হয়ে গেল, আগামী সপ্তাহেই শহরে চলে যাচ্ছি। তবে যখনই গ্রামে ফিরব এই নদীর ঘাটে